পাল বংশের হাল ধরা সম্ভব ছিল না। পাল বংশের পরবর্তী শাসকগণের পক্ষে পাল বংশের হাল ধরা সম্ভব ছিল না। এমন সময় যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকত। এই সময় যুদ্ধ-বিগ্রহ লেগে থাকত। অবশেষে ১২ শতকের দ্বিতীয় ভাগে বিজয় সেন মদন পালের হাত থেকে পাল সাম্রাজ্যের অবসান ঘটিয়ে বাংলায় সেন বংশ প্রতিষ্ঠা করেন। অবশেষে ১২ শতকের দ্বিতীয় ভাগে কত শতকের? ১২ শতকের। কত শতকের? ১২ শতকের। কোন ভাগে? দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে বিজয় সেন মদন পালের হাত থেকে বিজয় সেন কোন সেন? বিজয় সেন কোন সেন? বিজয় সেন কোন সেন? মদন পালের হাত থেকে পাল সাম্রাজ্যের অবসান ঘটিয়ে মদন পালের হাত থেকে পাল সাম্রাজ্যের অবসান ঘটিয়ে বাংলায় সেন বংশ শাসন প্রতিষ্ঠা করেন কে? বিজয় সেন। বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন কে? বিজয় সেন। বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন কে? বিজয় সেন। বিজয় সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, বিজয় সেন। দলীয় কাজ। পাল সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে রামপাল কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাও চিহ্নিত করো। দক্ষিণ-পূর্ব বাংলার স্বাধীন রাজ্য। দক্ষিণ-পূর্ব বাংলার স্বাধীন রাজ্য। পাল যুগের অধিকাংশ সময়ই দক্ষিণ-পূর্ব বাংলা স্বাধীন ছিল। পাল যুগের অধিকাংশ সময়ই দক্ষিণ-পূর্ব বাংলা স্বাধীন ছিল। কোন যুগের? পাল যুগের অধিকাংশ সময়। পাল যুগের অধিকাংশ সময়। কোন যুগের অধিকাংশ সময় দক্ষিণ-পূর্ব বাংলা স্বাধীন ছিল? পাল যুগের অধিকাংশ সময়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। দক্ষিণ-পূর্ব বাংলার স্বাধীন রাজ্য। তাহলে বাংলার স্বাধীন রাজ্য কোনটা ছিল? দক্ষিণ-পূর্ব বাংলা। তখন এ অংশটি ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। দক্ষিণ-পূর্ব যে স্বাধীন রাজ্য ছিল এটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদ। কোন জনপদ? বঙ্গ জনপদ। অষ্টম শতকের মাঝামাঝি থেকে বেশ কিছু রাজবংশের রাজারা কখনো পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনভাবে তাদের এলাকা শাসন করতেন, আবার কখনো পাল রাজাদের অধীনতা স্বীকার করে চলতেন। এই সময় দক্ষিণ-পূর্ব বাংলায় খড়গ, দেব, চন্দ্র, বর্ম, নাস, রাঢ় নামক জানা রাজবংশের উত্থান ঘটে। এই সময় দক্ষিণ-পূর্ব বাংলায় খড়গ রাজবংশ, দেব রাজবংশ, চন্দ্র রাজবংশ, বর্ম রাজবংশ, নাস রাজবংশ, রাঢ় নামক জানা রাজবংশের উত্থান ঘটে। প্রথমে খড়গ বংশের বিষয়টা একটু দেখি। খড়গ বংশ। খড়গ বংশ সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে মগধ ও গৌড়ে পরবর্তী গুপ্ত বংশীয় রাজারা কর্তৃক স্থাপন করেন। কত শতকের দিকে? সপ্তম শতকের দিকে। সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে মগধ আর গৌড়ে পরবর্তী গুপ্ত বংশের রাজারা, যে গুপ্ত বংশের রাজা ছিল সে গুপ্ত বংশের রাজারা কর্তৃত্ব স্থাপন করেন। এ সময় খড়গ বংশের জাত খড়গ, দেব খড়গ, রাজভট্ট খড়গ প্রমুখ রাজারা দক্ষিণ-পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে এই সময় খড়গ বংশের জাত খড়গ, খড়গ বংশের ভিতর তিনটা রাজা ছিল, জাত খড়গ, দেব খড়গ, জাত খড়গ, দেব খড়গ, রাজভট্ট খড়গ প্রমুখ রাজারা দক্ষিণ-পূর্ব বাংলার একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। দক্ষিণ-পূর্ব বাংলার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কারা? খড়গ বংশরা। কোন বংশ? খড়গ। যে জাত খড়গ, দেব খড়গ আর রাজভট্ট খড়গ, তিনটা রাজা। তাদের রাজধানীর নাম ছিল কর্মান্ত বাঁশকরা। কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নাম। তাদের রাজধানীর নাম ছিল কর্মান্ত বাঁশকরা। কর্মান্ত বাঁশকরা। কর্মান্ত বাঁশকরা। কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নাম এটা। তাহলে কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নাম ছিল কর্মান্ত বাঁশকরা। কর্মান্ত বাঁশকরা। খড়গদের আধিপত্য ভারতের ত্রিপুরা প্রদেশ এবং বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে খড়গদের আধিপত্য ভারতের ত্রিপুরা প্রদেশ পর্যন্ত, বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত, বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত বিস্তৃত ছিল।
বাংলাদেশের কোন পর্যন্ত বিস্তৃত ছিল? নোয়াখালী পর্যন্ত। দেব বংশ। দেব বংশ কত শতকে? অষ্টম শতকের দিকে। কত শতকে? অষ্টম শতকের শুরুতে বৌদ্ধ ধর্মাবলম্বী দেব বংশের উত্থান ঘটে। দেব বংশের উত্থান ঘটে কত শতকে? অষ্টম শতকে। কত শতকে? অষ্টম শতকে দেব বংশের উত্থান ঘটে। উত্থান মানে নতুন করে রাজবংশ শুরু হয় দেব বংশ নামের। দেব বংশের উত্থান ঘটে। দেব বংশরা কোন ধর্ম অবলম্বন ছিল? বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিল। দেব বংশরা বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিল। এ বংশের 4 জন রাজার নাম পাওয়া যায়। দেব বংশের কয়জন রাজার নাম পাওয়া যায়? 4 জন রাজার নাম পাওয়া যায়। দেব বংশের কয়জন রাজার নাম পাওয়া যায়? 4 জন রাজার নাম পাওয়া যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা হলেন শ্রী শান্তিদেব, শ্রী শান্তিদেব, শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী বীরদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব, শ্রী আনন্দদেব, শ্রী ভবদেব, শ্রী ভবদেব। তাহলে দেব বংশের কয়জন রাজার নাম জানা যায়? 4 জন। সেগুলোর ভিতরে শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব, শ্রী ভবদেব। দেব রাজারা শক্তিধর ছিলেন। কোন রাজারা শক্তিধর ছিলেন? কোন রাজারা? দেব রাজারা। কোন রাজারা শক্তিধর ছিলেন? দেব রাজারা। কোন রাজারা শক্তিধর ছিলেন? দেব রাজারা শক্তিধর ছিলেন। তাদের নামের সাথে যুক্ত থাকতো বড় বড় উপাধি। যেমন তাদের নামের সাথে যুক্ত বড় বড় উপাধি: পরম সৌগত, পরম সৌগত, পরম ভট্টরক, পরম ভট্টরক, পরমেশ্বর, পরমেশ্বর, মহারাজাধিরাজ, মহারাজাধিরাজ। এইসব উপাধি থাকতো। দেব রাজারা খুব শক্তিধর ছিল। তাদের রাজধানী ছিল দেব পর্বত। দেব রাজাদের রাজধানী ছিল কোথায়? দেব পর্বতে। দেব রাজাদের রাজধানী ছিল কোথায়? দেব পর্বতে। কুমিল্লার নিকট ময়নামতির কাছে ছিল দেব পর্বত। কুমিল্লার নিকট ময়নামতির কাছে ছিল দেব পর্বত। দেব পর্বত কোথায় অবস্থিত ছিল? কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার ময়নামতি, কুমিল্লার ময়নামতির কাছে দেব পর্বত। দেবদের রাজত্ব বিস্তৃত ছিল সমগ্র সমতট এলাকায়। আনুমানিক 740 খ্রিস্টাব্দ থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত দেব রাজারা শাসন করে। এরা 60 বছর শাসন করে। কত বছর? 60 বছর শাসন করে। আনুমানিক 740 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দেব রাজারা শাসন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে কত সাল পর্যন্ত দেব রাজারা শাসন করেন? ইতিহাস কিন্তু একটা ডিফারেন্স, একটু কঠিন মতো, তারপরে তোমাদের পড়তে হবে। পাল রাজাদের মতো দেব রাজারা ছিলেন বৌদ্ধ। পাল রাজারা যেমন বৌদ্ধ ছিল, দেব রাজারাও ছিল বৌদ্ধ ধর্ম অবলম্বী। কান্তি দেব, কান্তি দেব দক্ষিণ পূর্ব বাংলায় হরিকেল জনপদ নবম শতকে। দক্ষিণ পূর্ব বাংলায় হরিকেল জনপদে নবম শতকে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। দক্ষিণ পূর্ব বাংলায় হরিকেল জনপদে, কোন জনপদে? হরিকেল জনপদে। কত শতকে? নবম শতকে। কত শতকে? নবম শতকে। কত শতকে? নবম শতকে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। তাহলে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে দক্ষিণ বাংলায়, দক্ষিণ পূর্ব বাংলায়। কোন বাংলায়? দক্ষিণ পূর্ব বাংলায়। কোন জনপদে? হরিকেল জনপদে। কত শতকে? নবম শতকে। এ রাজ্যের রাজা ছিলেন কান্তিদেব। তাহলে এ রাজ্যের রাজা ছিল কান্তিদেব। কি দেব? কান্তিদেব। দেব রাজবংশের সঙ্গে কান্তিদেবের কোনো সম্পর্ক ছিল কিনা তা জানা যায় না। বর্তমানে সিলেট কান্তিদেবের রাজ্যভুক্ত ছিল। বর্তমানে সিলেট কান্তিদেবের রাজ্যভুক্ত ছিল। তাহলে কান্তিদেবের রাজ্যভুক্ত ছিল কোনটা? বর্তমান সিলেট, বর্তমান সিলেট, বর্তমান সিলেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার রাজধানীর নাম ছিল বর্ধমানপুর। কান্তিদেবের রাজধানীর নাম ছিল বর্ধমানপুর। কান্তিদেবের রাজধানীর নাম কি ছিল? বর্ধমানপুর। কি ছিল? বর্ধমানপুর। বর্তমান এ নামে কোনো রাজ্যের অস্তিত্ব নেই। এই সময় দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্র বংশ বলে পরিচিত নতুন এক শক্তি উদয় হয়। কোন বংশ? চন্দ্র বংশ নামে।
দক্ষিণ পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজবংশ ছিল চন্দ্রবংশ। তাহলে দক্ষিণ পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজবংশ ছিল, নাম হচ্ছে চন্দ্রবংশ। কি বংশ? চন্দ্রবংশ। কত শতকের দিকে? দশম শতকের দিকে। 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 কত শতকের দিকে? দশম শতকের দিকে। কত শতকের দিকে? দশম শতক থেকে 11 শতকের দিকে। দশম থেকে 11 শতকের দিকে। মধ্যভাগ পর্যন্ত 150 বৎসর বংশের রাজারা শাসন করে। কত বছর? 150 বৎসর পর্যন্ত। কত বছর? 150 বৎসর পর্যন্ত রাজারা শাসন করে। 150 বৎসর পর্যন্ত রাজারা শাসন করে। কত বছর? 150 বৎসর পর্যন্ত। বাংলার একটি স্বাধীন রাজবংশ ছিল চন্দ্রবংশ। চন্দ্রবংশ দশম থেকে 11 শতক মধ্যভাগ পর্যন্ত 150 বৎসর পর্যন্ত রাজারা শাসন করেন। চন্দ্রবংশের প্রথম নৃপতি পূর্ণচন্দ্র। চন্দ্রবংশের প্রথম নৃপতি ছিল পূর্ণচন্দ্র। কে ছিল? পূর্ণচন্দ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্স। চন্দ্রবংশের প্রথম নৃপতি, নৃপতি মানে রাজা, ছিল পূর্ণচন্দ্র। তার পুত্র সুবর্ণচন্দ্র রোহিতগিরি ভূস্বামী ছিলেন। মানে পূর্ণচন্দ্রের পুত্র নাম ছিল সুবর্ণচন্দ্র। পুত্র মানে পূর্ণচন্দ্রের পুত্র ছিল সুবর্ণচন্দ্র। রোহিতগিরির ভূস্বামী ছিলেন। সুবর্ণচন্দ্রের পুত্র তৈলক্যচন্দ্রই এ বংশের সর্বক্ষম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। সুবর্ণচন্দ্রের পুত্র তৈলক্যচন্দ্র। সবচেয়ে শক্তিশালী রাজা ছিল চন্দ্রবংশের তৈলক্যচন্দ্র। তৈলক্যচন্দ্রই এ বংশের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন কে? তৈলক্যচন্দ্র। কে করে? তৈলক্যচন্দ্র। তার উপাধি ছিল মহারাজাধিরাজ। তার উপাধি ছিল মহারাজাধিরাজ। কে ছিল? তৈলক্যচন্দ্রের উপাধি ছিল মহারাজাধিরাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তৈলক্যচন্দ্র হরিকেল চন্দ্রদ্বীপ। তৈলক্যচন্দ্র হরিকেল আর চন্দ্রদ্বীপ মানে বরিশাল পার্শ্ববর্তী এলাকা, বঙ্গ, তারপর সমতট, অর্থাৎ সমগ্র পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন। হরিকেল, চন্দ্রদ্বীপ, বঙ্গ, সমতট সবগুলো কে করে? তৈলক্যচন্দ্র। লালময়ের পাহাড়ি এলাকা ছিল চন্দ্ররাজের শাসন কেন্দ্র। তাহলে চন্দ্র রাজাদের শাসন কেন্দ্র ছিল লালমাইয়ের পাহাড়ি এলাকা। লালমাইয়ের পাহাড়ি এলাকা। লালমাইয়ের পাহাড়ি এলাকা ছিল চন্দ্র রাজাদের শাসন কেন্দ্র। তাহলে চন্দ্র রাজাদের শাসন কেন্দ্র ছিল কোনটা? লালমাইয়ের পাহাড়ি এলাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্স। বেশিরভাগই প্রশ্ন। এ পাহাড় প্রাচীনকালে রোহিতগিরি নামে পরিচিত ছিল। এই পাহাড় প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল? রোহিতগিরি নামে পরিচিত ছিল। রোহিতগিরি নামে পরিচিত ছিল। আনুমানিক 30 বৎসর কাল 900 থেকে 930 তৈলক্যচন্দ্র রাজত্ব করেন। আনুমানিক তৈলক্যচন্দ্র কত বছর রাজত্ব করেন? 30 বছর। তৈলক্যচন্দ্র কত বছর রাজত্ব করেন? 30 বছর। সবচেয়ে ক্ষমতাধারী, প্রভাবশালী, সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন কে? তৈলক্যচন্দ্র। কত সাল থেকে কত সাল? 900 থেকে 930 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৈলক্যচন্দ্রের পুত্র শ্রীচন্দ্র ছিলেন চন্দ্র বংশের প্রতাপশালী শাসক। তৈলক্যচন্দ্রের পুত্র শ্রীচন্দ্র ছিলেন চন্দ্র বংশের প্রতাপশালী শাসক। তিনি পরমেশ্বর পরম ভট্টরাজ মহারাজ উপাধি ধারণ করেছিলেন। পরমেশ্বর পরম ভট্টরাজ, পরমেশ্বর পরম ভট্টরাজ মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিল শ্রীচন্দ্র। তার রাজ্য দক্ষিণ পূর্ব বাংলা ছাড়াও উত্তর পূর্ব কামরূপ ও উত্তর গৌড় পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে তিনি তার রাজধানী গড়ে তোলেন। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে তিনি রাজধানী গড়ে তুলেছিলেন। কোথায়? মুন্সিগঞ্জের বিক্রমপুরে।
শ্রীচন্দ্র প্রায় ৪৫ বছর রাজত্ব করেন। শ্রীচন্দ্র কত বছর রাজত্ব করে? ৪৫ বছর। শ্রীচন্দ্রের পুত্র কল্যাণচন্দ্র। শ্রীচন্দ্রের পুত্র কল্যাণচন্দ্র আনুমানিক ১৯৭৫ থেকে ১০০০ খ্রিস্টাব্দ ও তার পুত্র দেখো দেখো লড়হচন্দ্র আনুমানিক ১০০০ থেকে ১০২০ খ্রিস্টাব্দ চন্দ্রবংশের গৌরব অক্ষুণ্ণ রেখেছিলেন। লড়হচন্দ্রের পুত্র গোবিন্দচন্দ্র ছিলেন শেষ চন্দ্র রাজা। শেষ চন্দ্র রাজা ছিল গোবিন্দচন্দ্র। শেষ চন্দ্র রাজা কে ছিলেন? গোবিন্দচন্দ্র। এটা বেশি ইম্পর্টেন্স। শেষ চন্দ্র রাজা কে ছিল? গোবিন্দচন্দ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্স। শেষ চন্দ্র রাজা কে ছিলেন? গোবিন্দচন্দ্র। তার রাজত্বকালে রাজেন্দ্র চোল কলসুরি কর্ণবঙ্গ আক্রমণ করেন। তার রাজত্বকালে রাজেন্দ্র চোল রাজ্যের রাজা রাজেন্দ্র চোল কলসুরি কর্ণবঙ্গ আক্রমণ করে। এই দুই বৈদেশিক আক্রমণ চন্দ্র শাসনের অবসান ঘটিয়ে দেয়, চন্দ্রবংশ একেবারে শেষ করে দেয়। তখন শুরু হয় বর্ম বংশ। ১১ শতকের শেষ ভাগে পাল রাজশক্তি দুর্বল হয়ে পড়লে দক্ষিণ পূর্ব বাংলার বর্ম উপাধিধারী এক রাজবংশের প্রতিষ্ঠা হয়। দক্ষিণ পূর্ব বাংলায় বর্ম উপাধিধারী এক রাজবংশ প্রতিষ্ঠা হয়। দক্ষিণ পূর্ব দিকে কোথায়? দক্ষিণ পূর্ব দিকে কি উপাধিধারাজ এক রাজবংশ প্রতিষ্ঠা হয়? বাংলায় বর্ম উপাধিধারী বর্ম রাজবংশ। এ বংশের ভিত্তি প্রতিষ্ঠা করেন বজ্র বর্মার পুত্র জাত বর্মা। বর্ম বংশ ভিত্তি প্রতিষ্ঠা করেন কে? দেখো, বর্ম বংশ ভিত্তি প্রতিষ্ঠা করেন বজ্র বর্মার পুত্র জাত বর্মা। কে করে? জাত বর্মা। কে করে? জাত বর্মা। কে করে? জাত বর্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে করে? জাত বর্মা। কলসুরি কর্ণের সাথে বর্মার বাংলায় এসেছিল বলে ধারণা করা হয়। কলসুরি কর্ণের সাথে বর্মার বাংলায় এসেছিল বলে ধারণা করা হয়। কৈবর্ত বিদ্রোহের সময় জাত বর্মা কলসুরি কর্ণের সাহায্যে ও সমর্থনে দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কে? জাত বর্মা। কৈবর্ত বিদ্রোহের সময় জাত বর্মা কলসুরি কর্ণের সাহায্যে ও সমর্থনে দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। জাত বর্মা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। বর্মদের রাজধানী ছিল বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। জাত বর্মার পর তার জ্যেষ্ঠ মানে বড় পুত্র হরি বর্মা একটানা ৪৬ বছর রাজত্ব করেন। জাত বর্মার পর তার জ্যেষ্ঠ পুত্র হরি বর্মা কত বছর রাজত্ব করেন? হরি বর্মা একটানা ৪৬ বছর। হরি বর্মা কত বছর রাজত্ব করেন? একটানা ৪৬ বছর। কত বছর? ৪৬ বছর রাজত্ব। পাল রাজাদের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন হরি বর্মা। একক কাজ। নিম্নের ছকের এলোমেলো তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজাও। এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৫। বংশ বা রাজ্যের নাম, প্রতিষ্ঠাকাল। কোন বংশ কত সালে প্রতিষ্ঠা পায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। চলো শুরু করা যাক। তাহলে এখানে দেখো কোন বংশ কত শতকে প্রতিষ্ঠাকাল শুরু করে সেই বিষয়। তো এখানে প্রথমে আছে দেখো চন্দ্রবংশ। এটা ধরে নাও ১ নম্বরে রয়েছে চন্দ্রবংশ।
তাহলে চন্দ্রবংশ রয়েছে কত? দশম শতকে শুরু হয়। কত শতকে? দশম শতকে শুরু হয়। তাহলে এটা একের সাথে এক, তার মানে চন্দ্রবংশের সাথে দশম শতক। এটা ধরে নাও দুই। কান্তিদেব রাজ্য, তাহলে কান্তিদেবের দেবর রাজ্য, দেখো কান্তিদেবের রাজ্য প্রতিষ্ঠাকাল হয় কত? নবম শতকে। কত শতকে? নবম শতকে। তার মানে এটা হচ্ছে নবম শতকে। কত শতকে? নবম। 3 নম্বর খড়গ বংশ। খড়গ বংশ কত শতকে প্রতিষ্ঠা করে? সপ্তম। কত? সপ্তম। কত শতকে? সপ্তম শতকে। কত শতকে? সপ্তম। 4 নম্বর মনে করো রয়েছে বর্ম বংশ। এই বর্ম বংশ প্রতিষ্ঠা করে কত সালে? 11 শতকে। কত শতকে? 11 শতকে। এটা 4। এবার 5 নম্বরে আছে দেব বংশ। তাহলে 5 নম্বর দেব বংশ প্রতিষ্ঠাকাল কত? অষ্টম শতকে। কত? অষ্টম শতকে। তাহলে ছকটা তোমাদের মিলিয়ে দেখিয়ে দিলাম কোনটা কোন শতকে রাজত্বকাল প্রতিষ্ঠা করে। সেন বংশ 1061 থেকে 1204 খ্রিস্ট পর্যন্ত। পাল বংশের অবসানের পর 11 শতকের দ্বিতীয় ভাগে, পাল বংশের অবসানের পর কত শতকে? 11 শতকে। কত ভাগে? দ্বিতীয় ভাগে। কোন ভাগে? দ্বিতীয় ভাগে। বাংলায় সেন রাজবংশের সূচনা হয়। বাংলায় সেন রাজবংশের সূচনা হয় পাল বংশের পরে। পাল বংশের পরে। এ বংশে গুরুত্বপূর্ণ 3 জন রাজা ছিলেন। সেন বংশে গুরুত্বপূর্ণ কয়জন রাজা ছিলেন? 3 জন রাজা ছিলেন। সেন বংশে গুরুত্বপূর্ণ কয়জন রাজা ছিলেন? 3 জন রাজা ছিলেন। সেন বংশের কয়জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন? 3 জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন সেন বংশে। কয়জন রাজা? 3 জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। 3 জন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। তাদের ভিতর আছে বিজয় সেন, বিজয় সেন, তারপরে বল্লল সেন, বল্লল সেন, লক্ষণ সেন, লক্ষণ সেন। 3 জন রাজা ছিল সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ রাজা। তাদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটক। কর্ণাটক। তাহলে সেনদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটক। দাক্ষিণাত্যের কোথায় ছিল? কর্ণাটকে ছিল তাদের আদি নিবাস, মানে আগে বসবাস করত। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অবশ্যই আন্ডারলাইন করবা, মেমোরাইজ করে ফেলবা। তাহলে বাংলার সেন বংশের প্রতিষ্ঠা ছিলেন কে? সামন্ত সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। কে ছিলেন? সামন্ত সেন। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। কিন্তু তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। কিন্তু তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেয়। প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। তাহলে সামন্ত সেনের পুত্র হেমন্ত সাহেবী বল, এটা এই সেন বংশের সংক্ষিপ্ত রূপ। কোন রাজার বা কোন রাজার? শাহ হে বি বল। এবার আমি একটু ক্লিয়ার করি। দন্তে সে একাতে সামন্ত সেন, হয় একাতে হেমন্ত সেন, বিতে মানে বিল্লাল সেন, না বিতে বিজয় সেন, বিতে বিজয় সেন, বতে বল্লাল সেন, লতে লক্ষণ সেন। এটা হচ্ছে সিরিয়াল। শাহে বিবল সেন বংশের সিরিয়াল। শাহে বিবল দন্তে সে একাতে সামন্ত সেন, হয় একাতে হেমন্ত সেন, আর বয়সীতে বিজয় সেন, বতে বল্লাল সেন, লতে লক্ষণ সেন। সংক্ষিপ্ত রূপ, মনে রাখার টেকনিক। কিন্তু তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম মর্যাদা দেয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। প্রতিষ্ঠা করেন কিন্তু হচ্ছে সামন্ত সেন। তিনি পাল রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। তিনি পাল রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। সামন্ত রাজা ছিলেন কে? হেমন্ত সেন। হেমন্ত সেনের মৃত্যুর পর তার পুত্র বিজয় সেন 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ সিংহাসনে আরোহণ করেন।
হেমন্ত সেনের পুত্র নাম কি ছিল? বিজয় সেন। ওই যে সাহেব-ই-বাল, এই ক্রমটা মনে রাখবা। 1098 থেকে 1160 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, মানে সিংহাসনে বসেন। তার এই সুদীর্ঘ রাজত্বকালে সেন বংশের শাসন স্বাধীন ও শক্তিশালী ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়েছিল। কৈবর্ত বিদ্রোহের সময় তিনি রামপালকে সাহায্য করেন। কৈবর্ত বিদ্রোহের সময় রামপালকে সাহায্য করেছিলেন। কৈবর্তের বিদ্রোহের সময়, কৈবর্তের বিদ্রোহের সময়, কোন বিদ্রোহের সময়? কৈবর্ত বিদ্রোহের সময় রামপালকে সাহায্য করেছিল কে? হচ্ছে বিজয় সেন। কে করেছিল? বিজয় সেন। একাদশ শতকের দক্ষিণ রাঢ় সুর বংশের অধিকারী ছিল। কত শতকে? 11 শতকের দিকে। দক্ষিণ রাঢ় কোন বংশের অধিকারী ছিল? দক্ষিণ রাঢ় ছিল কাদের? সুর বংশের অধিকারী ছিল। কোন বংশের? সুর বংশের অধিকারী ছিল। এ বংশের রাজকন্যা বিলাস দেবীকে তিনি বিয়ে করেন। এ বংশের রাজকন্যার নাম ছিল বিলাস দেবী। এ বংশের রাজকন্যার নাম ছিল বিলাস দেবী। বিলাস দেবীকে তিনি বিয়ে করেন। এ বংশের রাজকন্যা কে ছিল? বিলাস দেবীকে তিনি বিয়ে করেন। বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করার বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান। বরেন্দ্র উদ্ধারের রামপালকে সাহায্য করায় বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করায় বরেন্দ্র উদ্ধারের রামপালকে সাহায্য করায় বিনিময় বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান। বরেন্দ্র উদারের রামপালকে সাহায্য করায় বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান। স্বাধীনতার স্বীকৃতি পান কে? বিজয় সেন। কে? বিজয় সেন। কাকে সাহায্য করেছিল? রামপালকে সাহায্য করার বিনিময়ে রামপালকে সাহায্য করেছিল। আবার দক্ষিণ রাঢ়ের সুর বংশের সঙ্গে বৈবাহিক আত্মীয়তার সূত্র ধরে রাঢ় বিজয় সেনের অধিকারে আসে। এরপর বিজয় সেন বর্ম রাজাকে পরাজিত করে পূর্ব দক্ষিণ বাংলা সেন অধিকার নিয়ে আসেন। শেষ পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিজয় সেন মদন পালকে পরাজিত করে। বিজয় সেনই কিন্তু মদন পালকে পরাজিত করে। উত্তর ও উত্তর পশ্চিম বাংলা থেকে পালদের বিতাড়িত করে নিজ কর্তৃত্বে স্থাপন করে। কে করে? বিজয় সেন। এরপর তিনি কামরূপ, কলিঙ্গ, মিথিলা আক্রমণ করেন। বিজয় সেন কামরূপ আক্রমণ করেন, কলিঙ্গ, মিথিলা এই রাজ্যগুলো আক্রমণ করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর ছিল বিজয় সেনের প্রথম রাজধানী। বিজয়পুরই ছিল বিজয় সেনের প্রথম রাজধানী। বিজয় সেনের প্রথম রাজধানী। বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয়পুর। বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয়পুর। বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কি ছিল? বিজয়পুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয় বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। বিজয় সেন দ্বিতীয় রাজধানী স্থাপন করেন কোথায়? বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিব অনুরাগী বিজয় সেন পরম মহেশ্বর। শিব অনুরাগী বিজয় সেন পরম মহেশ্বর, পরমেশ্বর, পরম ভট্টরক, মহারাজাধিরাজ, অরিরাজ, বিষম শঙ্কর প্রভৃতি উপাধি গ্রহণ করেন। শিব অনুরাগী বিজয় সেন শিব অনুরাগী ছিলেন। সব উপাধিগুলো গ্রহণ করেন কে? বিজয় সেন। সেন বংশের অধীনে সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকালব্যাপী এক রাজার অধীনে ছিল। সেন বংশের অধীনেই সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকালব্যাপী এক রাজার অধীনে ছিল। কোন রাজা? বিজয় সেনের। সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। বিজয় সেনের পর সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বল্লাল সেন। কে আরোহণ করেন? বল্লাল সেন।
1160 খ্রিস্টাব্দ থেকে 1178 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মানে 18 বছর। রাজ্য রক্ষার পাশাপাশি তিনি মগধ ও মিথিলা অধিকার করে সেন শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো, রাজ্য রক্ষার পাশাপাশি তিনি মগধ ও মিথিলাও অধিকার করে সেন শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। সেন শাসন ভিত্তির উপর সেন শাসন সেন শাসন ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। চালুক্য রাজকন্যা রমা দেবীকে তিনি বিয়ে করেন। চালুক্যর রাজকন্যা কে ছিল? রমা দেবী। চালুক্যর রাজকন্যার নাম কি ছিল? রমা দেবী। তিনি বিয়ে করেন, মানে বল্লাল সেন রমা দেবীকে বিয়ে করেন। রমা দেবী কার স্ত্রী ছিল? বল্লাল সেনের স্ত্রী ছিল। বল্লাল সেনের স্ত্রীর নাম কি ছিল? রমা দেবী। বল্লাল সেন রমা দেবী মানে কোথাকার রাজকন্যাকে বিয়ে করেন? চালুক্য রাজকন্যাকে বিয়ে করেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন নিজের নামের সাথে অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন। অন্যান্য উপাধির সাথে বল্লাল সেন কে? বল্লাল সেন অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন কে? বল্লাল সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। এটা শক্তিশালী ভিত্তির উপর সেন শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন কে? বল্লাল সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। তাহলে অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন কে? বল্লাল সেন। বল্লাল সেন বেদ, স্মৃতি, পুরাণ প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। বল্লাল সেন কি কি অধ্যয়ন করেছিলেন? অধ্যয়ন মানে পড়ালেখা। বেদ, বেদ বিষয়, স্মৃতি বিষয় আর পুরাণ, তিনটা বিষয় অধ্যয়ন করেছিলেন বা লেখাপড়া করেছিলেন। তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসাবে সংস্কৃত সাহিত্য তার দান অপরিসীম। তিনি দানসাগর, অদ্ভুতসাগর নামে দুইটি সংস্কৃত গ্রন্থ রচনা করেন। বল্লাল সেন দুইটা গ্রন্থ রচনা করেছিলেন, একটা হচ্ছে দানসাগর আর একটা হচ্ছে অদ্ভুতসাগর। দানসাগর আর অদ্ভুতসাগর নামে দুইটি সংস্কৃত গ্রন্থ রচনা করেন। বল্লাল সেন কয়টি সংস্কৃত গ্রন্থ রচনা করেন? দুইটি। কয়টি? দুইটি। কয়টি? দুইটি। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। দানসাগর বা অদ্ভুতসাগরকে রচনা করেন বল্লাল সেন। বল্লাল সেন কয়টি গ্রন্থ রচনা করেন? দুইটা। দুইটা সংস্কৃত, একটা দানসাগর, একটা অদ্ভুতসাগর। অবশ্য অদ্ভুতসাগর গ্রন্থের অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন। তাহলে অদ্ভুতসাগর গ্রন্থের অসমাপ্ত অংশ, অদ্ভুতসাগর গ্রন্থের অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণ সেন, তার পুত্র নাম কি ছিল? লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন অদ্ভুতসাগর। গ্রন্থদ্বয় তার সময়ের ইতিহাসের মূল্যবান উপকরণ। তিনি রামপালে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। তাহলে রামপালে নতুন রাজধানী স্থাপন করেছিলেন কে? বল্লাল সেন। বল্লাল সেন। তান্ত্রিক হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক বল্লাল সেনের রাজত্বকাল ব্রাহ্মণ ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে। এ সময় তার প্রবর্তিত কলিন্য প্রথা অনুসারে সামাজিক আচার ব্যবহার, বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয়ে কুলীন শ্রেণীর লোকদের কতগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো। এই সময় তার প্রবর্তিত কলিন্য প্রথা কে? কলিন্য প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন। কলিন্য প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন। তাহলে কলিন্য প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন। কলিন্য প্রথা অনুসারে সামাজিক আচার ব্যবহার, বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয় কুলীন শ্রেণীর লোকদের কতগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো। একক কাজ।
সংস্কৃতি সাহিত্যের প্রচার ও প্রসারে রাজা বল্লাল সেনের অবদান কি তা উল্লেখ করো। বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন। বল্লাল সেনের পর তার পুত্র কে ছিল? লক্ষণ সেন। বল্লাল সেনের পুত্রের নাম ছিল লক্ষণ সেন। 1178 থেকে 1204 খ্রিস্টাব্দ থেকে 60 বৎসর বয়সে প্রায় 60 বৎসর বয়সে সিংহাসন আরোহণ করেন। কত বৎসর বয়সে সিংহাসন আরোহণ করেন? প্রায় 60 বৎসর বয়সে সিংহাসন আরোহণ করেন লক্ষণ সেন। কে করেন? লক্ষণ সেন। পিতা ও পিতামহের ন্যায় লক্ষণ সেনের দক্ষ যোদ্ধা ছিলেন এবং রণক্ষেত্রে নৈপুণ্যের পরিচয় দেন। তিনি প্রাগজ্যোতিষ, আসাম, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি স্থান সেন সাম্রাজ্যভুক্ত করেন। তাহলে কোন কোন রাজ্য সেন সাম্রাজ্যভুক্ত করেন? একটা জ্যোতিষ বা আসাম, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি স্থান সেন সাম্রাজ্যভুক্ত করেন কে? বল্লাল সেন। কে করেন? বল্লাল সেন। দীর্ঘদিন ধরে যুদ্ধ-বিগ্রহ পরিচালনা, রাজার বার্ধক্যজনিত দুর্বলতা, অন্যান্য কারণে গৌড় হয়ে ওঠে ষড়যন্ত্র ও অন্তর্বিরোধের কেন্দ্র। এরপর 1196 খ্রিস্টাব্দে বর্তমান সুন্দরবন এলাকায় ডোবমন পাল বিদ্রোহী হয়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। 1196 খ্রিস্টাব্দে কত? 1196 খ্রিস্টাব্দে বর্তমান সুন্দরবন এলাকায় ডোমন পাল বিদ্রোহী হয়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন কে? ডোমন পাল। কত সালে? 1196 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। পণ্ডিত ও বিদ্বেষ, দেখো, বিদ্যোৎসাহী লক্ষণ সেন পণ্ডিত ছিল, বিদ্যোৎসাহী মানে খুব সাহসী ছিল। লক্ষণ সেন পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন। পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন কে? লক্ষণ সেন। মানে অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন কেন? লক্ষণ সেন। লক্ষণ সেন রচিত কয়েকটি শ্লোকও পাওয়া গেছে। লক্ষণ সেন কয়েকটি শ্লোকও লিখেছিলেন। কার শ্লোকও পাওয়া গেছে? কার নামে? লক্ষণ সেনের। তার রাজসভায় দেখো, বই, শরণ, উমাপতিধর, জয়দেব প্রমুখ পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল। পিতা ও পিতামহের শৈব ধর্মের প্রতি অনুরাগ ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করা লক্ষণ সেনের উপাধি ছিল পরম বৈষ্ণব। পিতা ও পিতামহের শৈব ধর্মের প্রতি অনুরাগ ছিল, ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে। শৈব ধর্মের প্রতি তার অনেক অনুরাগ ছিল, এই জন্য বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে লক্ষণ সেনের উপাধি ছিল পরম বৈষ্ণব। লক্ষণ সেনের উপাধি ছিল কি? পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তবকাত-ই-নাসিরি রচয়িত ঐতিহাসিক মিনহাজ তার দানশীলতা, ঐশ্বর্যের ভূয়সী প্রশংসা করেছেন। তবকাত-ই-নাসিরি রচয়িতা ঐতিহাসিক মিনহাজ তার দানশীলতা, ঐশ্বর্য, দেখো, ঔদার্যের ভূয়সী প্রশংসা করেছেন। কার? বল্লাল সেনের না লক্ষণ সেনের? 13 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি। কত শতকের দিকে? 13 শতকের প্রথম দিকে। কত শতক? 13 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি। কোন সেনাপতি ছিল? তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন। তাহলে বখতিয়ার খলজি কোন দেশের, মানে কোথাকার সেনাপতি ছিল? তুর্কি সেনাপতি। তুর্কি সেনাপতি কে ছিল? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কি আক্রমণ করেছিল? নদিয়া আক্রমণ করেছিল। লক্ষণ সেন পালিয়ে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অবস্থান গ্রহণ করেন। তাহলে লক্ষণ সেন পালিয়ে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে অবস্থান গ্রহণ করেন।
তাহলে 13 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি নদী আক্রমণ করেন। তখন লক্ষণ সেন কোথায় পালিয়ে যায়? লক্ষণ সেন নদী পথে পালিয়ে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে অবস্থান গ্রহণ করেন। এরপর বখতিয়ার খলজি উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা সহজে দখল করে নেন। লক্ষণাবতীকে গৌড় কেন্দ্র করে বাংলায় তুর্কিদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। লক্ষণাবতীকে গৌড়কে কেন্দ্র করে বাংলায় তুর্কিদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। বাংলায় কাদের মুসলিম শাসনে প্রতিষ্ঠিত হয়? তুর্কিদের। বাংলায় কাদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? তুর্কিদের। বিক্রমপুর অবস্থান করে লক্ষণ সেন আরো 2 থেকে 3 বছর রাজত্ব করেন। খুব সম্ভব 1206 খ্রিস্টাব্দে, মতান্তরে 1205 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। লক্ষণ সেন হয় 1205 না 1206 সালে মৃত্যুবরণ করেন। হয় 1206 খ্রিস্টাব্দে আর নয় 1205 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে, মানে শিওর না। লক্ষণ সেনের মৃত্যুর পর তার 2 পুত্র বিশ্বরূপ সেন আর কৈশব সেন কিছুকাল পূর্ব বাংলা শাসন করলেও লক্ষণ সেনের পরাজয়ের মধ্যে দিয়ে বাংলা সেন শাসনের অবসান ঘটেছিল। সেন রাজত্বকালে বাংলায় হিন্দু ধর্ম বিশেষ পৃষ্ঠপোষকতা পায় এবং সমাজে উচ্চ বর্ণের হিন্দু সংস্কৃতি ভাষার প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। দলীয় কাজ। প্রাচীন বাংলার শাসকগণ কেন বিভিন্ন উপাধি ধারণ করতেন? উপাধিগুলো একটি তালিকা প্রস্তুত করো। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা। গুপ্ত শাসনের পূর্বে, গুপ্ত শাসন একটা রাজ্যের নাম, পূর্বে মানে আগে, তাহলে গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন মানে পুরাতন, প্রাচীন বাংলার রাজ্য শাসন, রাজ্য মানে রাজ্য তো বোঝোই, রাজ্য শাসন করত, পদ্ধতির সম্বন্ধে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না। বলেছে গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলার রাজ্য শাসন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না। তৎকালীন কৌম সমাজে রাজা বা রাজত্ব না থাকলেও শাসন পদ্ধতি হিসাবে সব ধরনের পঞ্চায়েতি প্রথার প্রচলন ছিল। কৌম সমাজে, কোন সমাজে? কৌম সমাজে। কোন সমাজে? কৌম সমাজে রাজা বা রাজত্ব না থাকলে শাসন পদ্ধতি হিসাবে সব ধরনের পঞ্চায়েতি প্রথার প্রচলন ছিল। কি প্রথার প্রচলন ছিল? কি প্রথার প্রচলন ছিল? পঞ্চায়েতি প্রথার প্রচলন ছিল। যে প্রথার নির্বাচিত দলনেতা স্থানীয় শাসন ব্যবস্থার নেতৃত্ব দিয়েছেন। যে প্রথার নির্বাচিত যে দলনেতা ছিল স্থানীয় শাসন ব্যবস্থার নেতৃত্ব দিতেন। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের পূর্বেই বাংলায় রাজতন্ত্রের বিকাশ ঘটেছিল। খ্রিস্টপূর্ব কত শতকের পূর্বে? 4র্থ মানে 4 শতকের পূর্বে, পূর্বে মানে আগে। 4র্থ শতকের পূর্বে বাংলায় রাজতন্ত্রের বিকাশ ঘটেছিল। বলে আমাদের তো গণতন্ত্র মানে জনগণ ভোট দেওয়ার পরে যে রাজা হয় সেটা গণতন্ত্র মাধ্যমে হয়, আর এটা রাজতন্ত্র মানে রাজারাই আগের থেকে রাজ্যের রাজাকে সিলেক্ট করে চলে যেত যে কে বসবে। গুপ্তদের সময় বাংলার শাসন পদ্ধতি পরিষ্কার বিবরণ পাওয়া যায়। কাদের সময়? গুপ্তদের সময় বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায়। বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায়। বাংলার শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায় কিসের সময়? গুপ্তদের সময়। কিসের সময়? গুপ্তদের সময়। কিসের সময়? গুপ্তদের সময়। কিসের সময়? গুপ্তদের সময়। আনুমানিক 2-3 শতকে উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। আনুমানিক কত শতকে? আনুমানিক 2-3 শতকে। আনুমানিক কত শতকে? 2-3 শতকে উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। মৌর্য সাম্রাজ্য, তাহলে মৌর্য সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল কি? উত্তরবঙ্গ। 2-3 শতকে উত্তরবঙ্গ, তাহলে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল কারা? উত্তরবঙ্গ। বর্তমান বগুড়ায় মহাস্থানগড়ে অবস্থিত। বর্তমান কোথায় অবস্থিত?
বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। বাংলার মৌর্য শাসন কেন্দ্র ছিল পুণ্ড্রনগর। বাংলার মৌর্য শাসন কেন্দ্র ছিল পুণ্ড্রনগরে। কোথায় ছিল? পুণ্ড্রনগরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। বর্তমান বগুড়ার মহাস্থানগড়। বর্তমান বগুড়ার মহাস্থানগড়। তাহলে দেখো, বাংলার মৌর্য শাসন কেন্দ্র ছিল পুণ্ড্রনগর। পুণ্ড্রনগরটা এখন বগুড়ার মহাস্থানগড়। বর্তমান সেটা বগুড়ার মহাস্থানগড়। মহামাত্র নামক একজন রাজপ্রতিনিধির মাধ্যমে তখন বাংলায় মৌর্য শাসন কার্য পরিচালিত হতো। পরবর্তীকালে বাংলার কিছু অংশ সাম্রাজ্যভুক্ত হয়। তবে বাংলার কিছু অংশ সরাসরি গুপ্তদের শাসনাধীন ছিল না। মহারাজা উপাধিধারী মহাসামন্তগণ গুপ্ত সম্রাটের কর্তৃত্বকে মেনে নিয়ে প্রায় স্বাধীন ও আলাদাভাবে শাসন করতেন। সরাসরি গুপ্ত সম্রাটদের অধীন বাংলা ভূখণ্ডের অংশগুলো কয়েকটি প্রশাসনিক প্রতাভুক্তিতে বিভক্ত ছিল। প্রত্যেক ভুক্তি আবার কয়েকটি বিষয়ে, প্রত্যেক বিষয়ে কয়েকটি মণ্ডলে, প্রত্যেক মণ্ডল কয়েকটি বীথিতে এবং প্রত্যেক বীথি কয়েকটি গ্রামে বিভক্ত ছিল। প্রত্যেক ভুক্তি আবার কয়েকটি বিষয়ে, প্রত্যেক বিষয় আবার কয়েকটি মণ্ডলে, প্রত্যেক মণ্ডল আবার কয়েকটি বীথিতে এবং প্রত্যেকটি বীথি কয়েকটি গ্রামে বিভক্ত ছিল। গ্রামই ছিল সবচেয়ে ছোট শাসন বিভাগ। সবচেয়ে ছোট শাসন বিভাগ ছিল কোনটা? গ্রামই। সবচেয়ে ছোট শাসন বিভাগ ছিল কোনটা? গ্রামে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। সবচেয়ে ছোট শাসন বিভাগ ছিল কোনটা? গ্রামে। বর্তমান সময়ের বিভাগের সঙ্গে তুলনীয় ভুক্তি শাসনকর্তা গুপ্ত রাজা নিজে নিয়োগ করতেন। সেখানে রাজকুমার বা রাজ পরিবার থেকে এই উপরিক তথা ভুক্তিপতি নিয়োগ প্রাধান্য দেওয়া হতো। বর্তমান সময়ের জেলার সাথে তুলনীয় বিষয়ের শাসনকর্তা নিয়োগ করতেন উপরিক মহারাজা বা সম্রাট স্বয়ং। ষষ্ঠ শতকে উত্তর-পশ্চিম বাংলায় গুপ্ত বংশের শাসনের অবসানের মধ্য দিয়ে বঙ্গ স্বাধীন ও আলাদা রাজ্য হিসাব প্রতিষ্ঠা লাভ করে। তখন বঙ্গে যে নতুন ব্যবস্থার সৃষ্টি হয়েছিল তা মূলত গুপ্ত যুগের প্রাদেশিক শাসনের মতোই ছিল। গুপ্তদের সামন্ত নির্ভর শাসন এ যুগে আরও প্রসার লাভ করেছেন। গুপ্ত রাজাদের মতো বাংলার সামন্ত রাজাগণও মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করতেন। গুপ্ত রাজাদের মতো বাংলার সামন্ত রাজাগণও মহারাজাধিরাজ দেখো মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করতেন। এরাও বিভিন্ন শ্রেণীর বহু সংখ্যক রাজকর্মচারী নিয়োগ করতেন। গুপ্ত পরবর্তীকালে পাল যুগের শাসন ব্যবস্থার মূল কথা ছিল রাজতন্ত্র। গুপ্ত পরবর্তীকালে পাল যুগেও শাসন ব্যবস্থার মূল কথা ছিল রাজতন্ত্র। কি তন্ত্র? রাজতন্ত্র। রাজতন্ত্র কেন বলা হয়? কারণ রাজাদের উত্তরের দিকে সূত্র অনুযায়ী তারা রাজা হতো। এটা কোনো গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল। রাজা অন্তর্ভুক্ত করত বা সিংহাসনে বসাতো, সেই রাজা হতো। কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা স্বয়ং। কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন কে? রাজা স্বয়ং। রাজা স্বয়ং নিজেই। স্বয়ং বলতে রাজা নিজেই। তবে রাজ পরিবারের অন্যান্য নিকট আত্মীয়দের মধ্যে সিংহাসন নিয়ে বিরোধের সংঘর্ষ হতো। সিংহাসন নিয়ে
রাজাদের নিজেদের আত্মীয়দের ভিতরে বা নিকট আত্মীয়দের ভিতরে সংঘর্ষ হতো। এই সময় থেকে সর্বপ্রথম একজন প্রধানমন্ত্রী বা প্রধান সচিবের উল্লেখ পাওয়া যায়। এই সময় থেকে সর্বপ্রথম একজন প্রধানমন্ত্রী বা প্রধান সচিবের কথা উল্লেখ পাওয়া যায়। তিনি ছিলেন সর্বপ্রধান রাজকর্মচারী। রাজ্যের সকল প্রকার শাসন কার্যের জন্য কতগুলো নির্দিষ্ট শাসন বিভাগ ছিল? রাজ্যের সকল প্রকার শাসন কার্যের জন্য কতগুলো নির্দিষ্ট কি ছিল? শাসন বিভাগ ছিল। নির্দিষ্ট কি ছিল? শাসন বিভাগ ছিল নির্দিষ্ট। এর প্রতিটি বিভাগের জন্য একজন অধিপতি নিযুক্ত থাকতেন। রাজা, মন্ত্রী, অমাত্যগণের সাহায্যে কেন্দ্রের শাসন পরিচালনা করতেন। কেন্দ্রের শাসন পরিচালনা করতেন কাদের মাধ্যমে? রাজা, মন্ত্রী, অমাত্যগণের সাহায্যে। রাজা, মন্ত্রী, অমাত্যগণের সাহায্যে কেন্দ্রের শাসন পরিচালনা করতেন। কেন্দ্রের শাসন পরিচালনা করতেন। কেন্দ্রের শাসন পরিচালনা করতেন কাদের সাহায্যে? রাজা, মন্ত্রী, অমাত্যগণের সাহায্যে। কেন্দ্রীয় সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল। এর মধ্যে নানা প্রকার ছিল প্রধান। তাহলে কেন্দ্রীয় সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল, এর মধ্যে নানা প্রকার কর ছিল প্রধান। তাহলে কেন্দ্রীয় সরকারের আয়ের প্রধান উৎস ছিল কি? কর। কি ছিল? কর। উৎপন্ন শস্যের উপর বিভিন্ন ধরনের কর ধার্য হতো, যেমন ভাগ, ভোগ, হিরণ্য, উপরিকর ইত্যাদি। তাহলে কেমন? ভোগ কর, ভাগ কর, ভোগ কর, হিরণ্য কর এবং উপরিকর, সব করের ওপর কর ধার্য করা হতো। কতগুলো উৎপন্ন দ্রব্যের 1/6 রাজস্ব হিসেবে আদায় করা হতো? কতগুলো উৎপন্ন দ্রব্যের 1/6 রাজস্ব হিসেবে আদায় করা হতো? মনে করো, কেমন একটু বলি। মনে করো 6 মণ গম হয়েছে। 6 মণ গমের ভিতরে রাজ্য বা রাজস্ব কর হিসেবে তারা 1 মণ গম নিয়ে নিত, এরকম 6 ভাগের 1 ভাগ। দস্যু ও তস্করের ভয় থেকে রক্ষার জন্য দেয় কর, ব্যবসা বাণিজ্য শুল্ক, খেয়াঘাট থেকে আদায়কৃত মাশুল ইত্যাদি ছিল রাজ্যের আয়ের কয়েকটা উৎস। দস্যু ও তস্করের ভয় থেকে রক্ষার জন্য কি দেওয়া হতো? কর। ব্যবসা বাণিজ্যের জন্য দেখো, ব্যবসা বাণিজ্যের জন্য শুল্ক দেওয়া হতো, ব্যবসা বাণিজ্য, খেয়াঘাট থেকে আদায়কৃত মাশুল ইত্যাদি ছিল রাজস্ব আয়ের কয়েকটা উৎস। বনভূমি ছিল রাজ্যের সম্পদ। রাজ্যের সম্পদ ছিল কোনটা? বনভূমি। বনভূমি ছিল রাজ্যের সম্পদ, যা রাজ্যের আয়ের একটি অন্যতম উৎস। রাজ্যের আয়ের একটি অন্যতম উৎস ছিল কি? বনভূমি। বনভূমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বনভূমি। আর রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে কি? কর ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমের রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন শ্রেণীর কর্মচারী নিযুক্ত ছিল। রাজস্ব আয় ব্যয় হিসাব ও দলিল বিভাগ দেখাশোনা করার ব্যবস্থা ছিল। ভূমি রাজস্বের পরিমাণ ঠিক করার জন্য জমি জরিপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। কি রাজস্বের পরিমাপ ঠিক করার জন্য জমি জরিপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো? ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব। রাজস্ব আদায় করা হতো মুদ্রায় বা শস্যের মাধ্যমে। রাজস্ব আদায় করা হতো কিসের মাধ্যমে? মুদ্রা বা শস্যের মাধ্যমে। মুদ্রা বলতে টাকা পয়সা, শস্য বলতে যে কোনো জিনিস, গম, চাল, ডাল, ভুট্টা, পাট, যে শস্য উৎপাদন করতো সেগুলো, জব, এগুলোর মাধ্যমে। পাল শাসনামলে বিচার বিভাগ, পুলিশ বিভাগ,
গুপ্তচর বাহিনী, সামরিক বাহিনী, পদাতিক, অশ্বরোহী, হস্তী, রণতরী ছিল। পাল শাসনামলে কি কি ছিল? বিচার বিভাগ ছিল, পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী, সামরিক বাহিনী, পদাতিক, অশ্বরোহী। পদাতিক মানে পায়ে হেঁটে যারা যুদ্ধ করতে যেত। অশ্বরোহী মানে ঘোড়ায় চড়ে। হস্তি মানে হাতি, রণতরী। এই এইসব শাসনামল তখন চলত। গুপ্তদের মতো পালদের সময়ও সামন্ত রাজাদের উল্লেখ পাওয়া যায়। এদের নানা উপাধি ছিল। কেন্দ্রী শাসনের শৌর্য, বীর্য সামন্তদের অধীনতায় থাকতে বাধ্য করলেও অনেক ক্ষেত্রে তাদের দুর্বলতার সুযোগে এসব রাজারা স্বাধীনতা ঘোষণা করত। পাল শাসকদের শক্তিও অনেকাংশে এরূপ সামন্ত রাজাদের সাহায্য ও সহযোগিতার উপর নির্ভর করত। তাহলে পাল শাসকদের শক্তি অনেকাংশ কাদের সাহায্যের উপর সহযোগিতা নির্ভর করত? সহযোগিতা সামন্ত রাজাদের ওপর। পাল রাজ্যে যে শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল তা দক্ষিণ-পূর্ব বাংলা ও সেন রাজত্বকালের রাজ্য শাসনের আদর্শ হিসেবে স্বীকৃতি লাভ করে। পাল রাজ্যে যেসব শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল দক্ষিণ-পূর্ব বাংলা সেন রাজত্বকালে রাজারা রাজ্যে শাসনের আদর্শ হিসেবে স্বীকৃতি লাভ করে। কাদের আদর্শ স্বীকৃতি লাভ করে? পাল রাজ্যের শাসন কার্য। পাল রাজ্যের যে শাসন পদ্ধতি ছিল সেন রাজত্বকালে দক্ষিণ পূর্ব বাংলা তারা এই আদর্শ মেনে চলত। এই সময়ে রানীকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়েছিল। শাসন কার্যে যুবরাজদের যথেষ্ট প্রভাব ছিল। জ্যেষ্ঠ রাজকুমার যুবরাজ হতেন। জ্যেষ্ঠ বলতে বড়। জ্যেষ্ঠ বলতে কি বোঝায়? বড়। তাহলে বড় রাজকুমার যুবরাজ হতেন। যুবরাজ বলতে সিংহাসনে বসতেন। দলীয় কাজ। প্রাচীন বাংলায় সরকারের আয়ের উৎসের সময় একটা তালিকা প্রস্তুত করে সবগুলো করের মাধ্যমে করা হতো। তো এখানে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, দেখো। কোন সময় ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? 320 খ্রিস্টাব্দে। 2. শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। 1. পুষ্যভূতিদের দমন করতে। এটা হবে। 2. মৌখরীদের দমন করতে। সঠিক উত্তর 1 আর 2, ক নাম্বার। উদ্দীপকে পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রায়গঞ্জ ইউনিয়নে সুদীর্ঘকাল শান্তিপূর্ণভাবে শাসন কাজ পরিচালিত হয়ে আসছে, কিন্তু অদক্ষ ও দুর্বল চেয়ারম্যান দুর্জয়ের শাসনামলে বিভিন্ন কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে সুমনের নেতৃত্ব জনগণ বিদ্রোহ করে সুমনকে তার পদ থেকে সরিয়ে দেয়। 3 নম্বর, রায়গঞ্জের বিদ্রোহী নেতা সুমনের মধ্যে ইতিহাসের কোন বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়েছে? খ. দিব্যর সাথে প্রতিফলিত হয়েছে। চেয়ারম্যান দুর্জয়ের মতো উক্ত নেতার ক্ষমতাচ্যুতির কারণ: বিদ্রোহ দমনে ব্যর্থ। 2. শাসক হিসেবে অদক্ষ। 3. জনগণের সমস্যা সমাধান অপারগত। নিচের কোনটি সঠিক? তিনটায়। 1, 2, 3 তিনটাই সঠিক। সৃজনশীল প্রশ্ন 1 নাম্বারটা সমাধান করব। ফার্স্ট টাইমে আমরা উদ্দীপকটা পড়ে নেব। দেখো 1 নাম্বার, অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন। কালক্রমে তিনি নবীনগরে শাসন ক্ষমতা অধিকারী হন।
এলাকার উন্নয়নের জন্য তিনি বহুবিধ কার্য সম্পাদন করেন। এছাড়া তার পরবর্তী বংশধরেরাও শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য বিশেষ অবদান রাখেন। কিন্তু তার এলাকার বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন বৈষম্য শিকার হতেন। তো এখানে দেখো, ক নম্বর প্রশ্নটা দেখো, বখতিয়ার খলজি কোন শতকে নদিয়া আক্রমণ করেন? বখতিয়ার খলজি কোন শতকে নদিয়া আক্রমণ করে? তো বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা চতুর্থ অধ্যায় 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর দেখো উত্তর, বখতিয়ার খলজি ত্রয়োদশ শতকে নদিয়া আক্রমণ করে। ত্রয়োদশ, ত্রয়োদশ বলতে 13 শতকে, তাহলে ত্রয়োদশ শতকে নদিয়া আক্রমণ করেন। খ নম্বর, সেন রাজত্বকালে সমাজে উচ্চ বর্ণের হিন্দুর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় কেন? খ নম্বর উত্তর, সেন রাজবংশের শাসনামলে উচ্চ বর্ণের হিন্দুদের প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় প্রধান কারণ ছিল তাদের পৃষ্ঠপোষকতা এবং হিন্দু ধর্মের প্রতি রাজার গভীর অনুরাগ। সেন রাজারা ছিলেন হিন্দু এবং তারা ব্রাহ্মণদের বিশেষভাবে সম্মানিত করতেন। এর ফলে সমাজে ব্রাহ্মণদের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং অন্যান্য উচ্চ বর্ণের হিন্দুদের সামাজিক ও রাজনৈতিক প্রভাবও বৃদ্ধি পায়। সেন রাজবংশ, যারা নিজেদের ব্রাহ্ম ক্ষত্রিয় হিসেবে পরিচয় দিত, তারা ছিল হিন্দু ধর্মের প্রতি অনুগত। তাদের শাসনামলে হিন্দু ধর্ম একটি বিশেষ মর্যাদা লাভ করে এবং বৌদ্ধ ধর্মের মতো অন্যান্য ধর্মগুলো গুরুত্ব হারাতে শুরু করে। গ নম্বর প্রশ্ন দেখো, নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন সেন শাসকের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। দেখো, প্রতিটা প্রশ্নের ভিতরে এক কথায় জ্ঞানমূলক প্রশ্ন চেয়েছে। দেখো, গ নম্বর উত্তর, উদ্দীপকে নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডের সাথে সেন শাসক বিজয় সেনের কর্মকাণ্ডে মিল রয়েছে। কার সাথে মিল আছে? বিজয় সেনের। বিজয় সেনের পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল সুদূর দাক্ষিণাত্যের কর্ণাট। সেখান থেকে তারা বসতি স্থাপন করেন রায় অঞ্চলে গঙ্গা নদীর তীরে। বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করার বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান। এরপর তিনি তার সামরিক কৃতিত্ব দ্বারা রাজ্যের সীমা বৃদ্ধি করেন এবং হুগলির ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুরে প্রথম রাজধানী স্থাপন করেন। ধর্মের দিক থেকে বিজয় সেন ছিলেন শৈব। অন্য ধর্মের প্রতি তার কোনো সহিংসতা ছিল না। উদ্দীপকের অজয় তার পরিবারের সাথে পুরানো বাসস্থান ছেড়ে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন। তিনি শাসন ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর এলাকার লোকজন ধর্মীয় বৈষম্যের শিকার হন। এই বিষয়গুলো বিজয় সেনের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ঘ নম্বর প্রশ্নটা দেখো, তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধররা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ঘ নম্বর উত্তর, এটা একটু আছে, বিজয় সেনের বংশধরেরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন বলে আমি মনে করি। বিজয় সেন বিজয় সেন বৈদিক ধর্মের প্রতি বেশ শ্রদ্ধাশীল ছিল। তিনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। পরবর্তীতে তার পুত্র বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিজ্ঞানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটা বিরাট গ্রন্থালয় ছিল। তিনি দানসাগর ও
অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেন। তিনি হিন্দু সমাজকে গঠন করার উদ্দেশ্যে কলিন্দ প্রথা প্রবর্তন করেছিলেন। এর ফলে সামাজিক আচার-ব্যবহার, বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয়ে কুলীন শ্রেণীর লোকদিগকে কতকগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো, আর তার পুত্র লক্ষ্মণ সেনও একজন সুপণ্ডিত ও বিদ্যাসাসী ছিলেন। পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন। ধয়ী, শরণ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর প্রভৃতি প্রসিদ্ধ কবিগণ তাঁর রাজসভা অলংকৃত করতেন। ভারত প্রসিদ্ধ পণ্ডিত হলাযুদ্ধ তাঁর প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান ছিলেন। তাই বলা যায়, বিজয় সেনের বংশধররা যথেষ্ট শিক্ষা ও সাহিত্য বিকাশে অবদান রেখেছেন। ২ নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো। রাজনগর পৌরসভার চেয়ারম্যান সোমেন বড়ুয়া তার এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সেই শিক্ষা প্রতিষ্ঠান দেশ বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তি শৃঙ্খলা স্থাপনে সমর্থন হন, ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ লাভ করেন। ক নাম্বার, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো এখানে ২ নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে সেটার ক নাম্বারটা আমরা দেখব। এখানে বলা হয়েছে ফার্স্ট টাইমে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে। ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর, ক নম্বর উত্তর দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। গোপাল, এক কথায় অ্যান্সার লিখলে হয়ে যাবে। খ নম্বর, মৎস্যন্যায় বলতে কি বোঝায়? খ নম্বর উত্তর, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে যে দুঃপূর্ণ অন্ধকারময় যুগের শুরু হয়েছিল তা মৎস্যন্যায় হিসাবে অভিহিত। এই সময় বাংলা কেন্দ্রের শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না, ফলে রাজ্য বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাত মেতে ওঠে। এই সময়কালকে আখ্যায়িত করা হয়েছে মৎস্যন্যায় বলে। কি বলে? মৎস্যন্যায় বলে। গ নাম্বার, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রাজনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ধর্মপালের কোনো কর্মকাণ্ডে মিল রয়েছে ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, উদ্দীপকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের কর্মকাণ্ডের সঙ্গে ধর্মপালের বিক্রমশীল বিহার এর মিল বিদ্যমান। রাজা ধর্মপাল ভাগলপুরের ২৪ মাইল পূর্বে একটি বৌদ্ধবিহার বা মঠ নির্মাণ করেন। বিক্রমশীলের দ্বিতীয় নাম বা উপাধি অনুসারে এটি বিক্রমশীল বিহার নামে খ্যাত ছিল। নালন্দার মতো বিক্রমশীল বিহারও ভারতবর্ষের সর্বত্র, ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করেছিল। নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তিব্বতের বহু বৌদ্ধ ভিক্ষু এখানে অধ্যয়ন করতে আসতেন। উদ্দীপকে আমরা দেখি রামনগর পৌরসভার চেয়ারম্যান সৌমেন বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যা ধর্মপালের নির্মিত বিক্রমশীল বিহারের কর্মকাণ্ডেরই প্রতিফলন। ঘ নম্বর প্রশ্নটা দেখো, সৌমেন বড়ুয়ার দীর্ঘদিন পৌর শাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ অনুপ্রেরণা। উক্তিটি যথার্থ মূল্যায়ন করো। ঘ নম্বর উত্তর, সৌমেন বড়ুয়ার
দীর্ঘদিন পৌর শাসন করার পিছনে, এটা স্পেলিংটা মিস্টেক আছে, পিছনে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা যৌক্তিক। রাজা ধর্মপাল সকল ধর্মাবলম্বী প্রজাদের প্রতি সমান পৃষ্ঠপোষকতা করতেন। তাই নিজে বৌদ্ধ হলেও অন্য ধর্মের প্রতি ধর্মপালের কোনো বিদ্বেষ ছিল না, মানে রাগ ছিল না। তিনি বিশ্বাস করতেন যে রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তাই তিনি শাস্ত্রের নিয়ম মেনে চলতেন এবং সকল ধর্মের লোক যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার প্রতি খেয়াল রাখতেন। নারায়ণের একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত ভূমি দান করেছিলেন। তার নেতৃত্বে অরাজকতা, অত্যাচারের লীলাভূমি সে দেশ সহসা প্রচণ্ড শক্তিশালী হয়ে উত্তর ভারতে প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তিনি রাজ্যের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দীপকের সৌমেন বড়ুয়ার অসাম্প্রদায়িক শাসন আর প্রজাকল্যাণ ধর্মপালের শাসন ব্যবস্থারই প্রতিছবি। তাই বলা যায় যে তার পৌর শাসনের ক্ষেত্রে ধর্মপালের আদর্শ অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। তো এখানে আমাদের 47 বা 48 পৃষ্ঠায় যে দুটা সৃজনশীল প্রশ্ন ছিল সেটা সলিউশন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।